আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এমন কিছু ঘটবে এ নিয়ে আমরা কিন্তু আগেও বলেছি, তবে এই ঘটনাটা কে ঘটাইছে এটাকে একটু ফাইন্ড আউট করা কষ্টকর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন তাদের জন্য দুর্দিন কিন্তু একদিক থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার যখন একাধিক শত্রু থাকবে তখন আইডেন্টিফাই করা কষ্টকর আপনাকে যে হিট করলো ওই লোকটা আসলে কে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছে, আওয়ামী লীগ তো শত্রুই, নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি তাদের শত্রু বানাই ফেলছে। জামাত কিছুটা কানেক্টিভিটিতে থাকলেও জামাতের সাথে একসময় দূরত্ব হয়েছে, জাতীয় পার্টির সাথে দূরত্ব, বিভিন্ন ভাবে বাটোয়ারা, লোকাল এলাকার দখল, অনেক কিছুতে তাদের আরেকটা শত্রু তৈরি হয়েছে। ডক্টর ইউনূস যতদিন ক্ষমতায় ছিলেন সমন্বয়কদের একটা আলাদা রাজত্ব এই দেশে চলছে, তবে এই মুহূর্তে তাদের জন্য একটা দুর্দিন শুরু হয়ে গেছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা, এমনি খুবই ক্রিটিক্যাল একটা এলাকা। সে এলাকায় পিস পিস কইরা প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়া হয়েছে। তার পরিচয় হচ্ছে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং জুলাই যে হত্যা মামলাগুলো আছে সেই মামলাগুলোর একজন সাক্ষী। আর যারা এই ঘটনা ঘটাইছে তারা বোরকা পরে আসছে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কিভাবে আটকাবেন বা কিভাবে তাদের নিরাপত্তা দিবেন। আর নিরাপত্তা কি আসলে দেওয়া সম্ভব? অনেক সমন্বয়ক এই দেশে 5ই আগস্টের পরে এক একজন রাষ্ট্রের মন্ত্রী, এমপি, এলাকার গডফাদার হিসাবে আবির্ভূত হয়েছে, শত শত কোটি টাকার মালিক হয়েছে। লোকালি জীবনে যার দিকে তাকাইয়া কথা বলার সাহস ছিল না তারও এরা ধমকাইছে। রাজনৈতিকভাবে অনেকের সাথে এই ঘটনা করছে, অনেকে ভালো কাজও করছে। যারা 5ই আগস্টের পরে আন্দোলন থেকে অনেকে গিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পড়াশোনায় মনোযোগ দিয়েছে। আরেক গ্রুপ ছিল যারা এলাকার মধ্যে ধরেন ভাই গ্রুপ বা প্রভাব, আধিপত্য বিস্তারকে নিয়ে অনেকের সাথে শত্রুতা তৈরি করছেন। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বসিলা এলাকার একটা চা দোকানে বসে চা খাচ্ছিল এই কি বলা হয় যে আপনার যে সমন্বয়ক আছে। এমন সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত, বোরকা, এর উপরে মাস্ক, এই অবস্থায় এসে চা দোকানের সামনে দাঁড়ায়। তারা চায়ের অর্ডার দেয়। বেশি কিছু বুঝে ওঠার আগেই এই 5 দুর্বৃত্ত এই সমন্বয়ককে পিস পিস করে ফেলছে, পুরা প্রায় মৃত্যু সজ্জায় আছে। তাকে উদ্ধার করে সাথে সাথে স্থানীয়রা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণে তার উপর এই হামলা করা হয়েছে। এখন এইটারও দুইটা প্রেক্ষাপট আছে। বাংলাদেশে গত 18 মাসে ইউনূস সরকারের আমলে যতগুলা মামলা হয়েছে, যারে তারে নিয়া জুলাই হত্যা মামলার আসামি বানাই দিয়েছে। কেউ না কেউ তো সাক্ষী হয়েছে। এখন নিরীহ কোনো মানুষকে যদি আপনি অপরাধী বানাই দেন, সে হয়তো আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। কিন্তু যখন একজন দুর্বৃত্ত অথবা প্রভাবশালী, ক্ষমতাশালী ব্যক্তিত্ব, আপনার হাতে একটু ক্ষমতা ছিল, আপনি এই লোকটারে ফাঁসাই দিয়েছেন অথবা টাকার জন্য আটকাইছেন, আবার ঘটনা সত্যিও হতে পারে। তো যেটি হয়েছে, একটা শ্রেণী তো তাদের শত্রু হয়েছে। এখন পরিবারের দাবি সাক্ষী হয়। তো কার কার সাক্ষী তিনি হয়েছিলেন? পুলিশ বলছে নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। আমারও ধারণা এটাই। কেন? প্রকৃত ঘটনা পুলিশ ইনভেস্টিগেশন করবে। কারণ হচ্ছে ওই যে প্রথমেই বলছি, এলাকা আধিপত্য বিস্তার, দখল, কেউ এলাকার গডফাদার হয়ে গেছে। এখন বিএনপি ক্ষমতায় আসছে, পরিস্থিতি বদলাচ্ছে, এটা অনেকের হজম হচ্ছে না। তো কারা যে এদের শত্রু এটা আইডেন্টিফাই করা আসলেই কষ্টকর। সমন্বয়কে একটু সাবধানে থাকবেন যারা অন্যায় জুলুম করে ফেলছেন, কারণ সময় ঘুরে। আর যারা নিরপরাধ অবশ্যই তারা ভালো থাকবেন। নেত্রী নির্দেশনা দিয়েছেন সকলকে ঘরে ফিরে যাওয়ার। এটা হচ্ছে যে আপনার গতকাল ওয়ার্কিং কমিটির একটা মিটিং ছিল, আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির ভার্চুয়াল মিটিং। সেখানে নেত্রীর সরাসরি নির্দেশনা ছিল যে সকলকে ঘরে ফিরে যেতে হবে, নেতারা যে যেখানে আছেন সকলকে বাংলাদেশে আসতে হবে, এসে রাজনীতির হাল ধরতে হবে, তা না হলে হবে না। আপনাদেরকে আজ থেকে 4 দিন আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম, সেদিন আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে নেত্রীর নির্দেশনা আছে, নেত্রীর সাথে কথা হয়েছিল নির্বাচনের বিষয়ে, যে আপনার সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা সমস্ত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীরা যাতে নির্বাচন করে সেই বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য।
অনেকে বিশ্বাস করেছিলেন, অনেকে বিশ্বাস করেননি। যারা বিশ্বাস করেননি তারা হয়তো এখন বুঝবেন যে কথাগুলো আসলে নেত্রীর নির্দেশনা ছিল কিনা। ফেসবুকে দিয়েছিলাম, অনেকেই বিশ্বাস করেছেন, অনেকেই আমাকে ফোন করেছেন। তবে হ্যাঁ, আজকে সকাল থেকে বেশ কিছু লোকের ফোন পেয়েছি যারা আমাকে বারবার বলছেন, ভাই এই কথা তো আপনি বলছিলেন, এটা আসলে সত্যি হলো। তো ঘটনা হচ্ছে, আমরা অনেক কিছুই বলতে চাই, অনেক কিছু বলতে পারি না, আবার অনেক কিছু এমনভাবে বলতে হয় যে মনে হয় যেন গুজব ছড়াচ্ছি। তবে গুজব না ভাই, একটু ধৈর্য ধরে যদি শুনেন, গত 18টা মাস প্রচণ্ড কষ্ট করেছেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে উৎসাহ দিতে, আমার নিজের কোনো স্বার্থ নেই। আজকে আপনাদের কাছে একটা ওয়াদা করি, যদি সেটা না হয়, আমি যদি সেই ওয়াদা যদি না রাখি বা যদি খেলাপ করি, সেদিন প্রয়োজনে আপনারা সারা বাংলাদেশে আমার পোস্টাল লাগায় জুতা নিক্ষেপ করেন। আওয়ামী লীগের কর্মী, আমার তৃণমূলের ভাই বোনরা, আপনারা যেদিন সুস্থভাবে বাসায় ফিরে যাবেন, আপনারা যেদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, আওয়ামী লীগ যেদিন আবার রাজনীতি করতে পারবে, ক্ষমতায় আওয়ামী লীগ না যাক, আওয়ামী লীগ যেদিন রাজনীতি করার মতন থাকবে, সেদিন থেকে আমি আর আওয়ামী লীগ সম্বন্ধে আর কোনো কথা বলবো না। সেদিন থেকে আওয়ামী লীগ কী করছে, কে কী করছে, কোনো কথাই বলবো না, আমি অন্য কাজে ব্যস্ত হব। এখন পর্যন্ত আপনার গুজব ধরেন আর যাই বলেন, আমি আপনাদের জন্য চেষ্টা করছি। কারণ হচ্ছে যে আমার কোনো খায়েশ নাই, আমি কমিশনার হব না, আমি এমপি হব না, আমি কোনো মন্ত্রী হব না, বা আমাকে ওই যে কষা জাহিদের মতন ফোন দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাও করবে না, এবং এটা আমি হইতেও যাব না। আমি যেখানে আছি খুব শান্তিতে আছি, আমি আমার শান্তি মতো আছি। এত বছর আমাদের কোনো পাত্তা ছিল না, আমরা কথাও বলি না। কি হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না ভাই 15 বছর, 2 বছর তত্ত্বাবধায়ক কথা বলিনি। এখন কথা বলছি যখন দেখছি দেশ বিপদে, দল বিপদে, নেত্রী বিপদে। কারণ আমার শুরুটা হয়েছে শেখ হাসিনাকে দিয়ে, শেষও হবে শেখ হাসিনাকে দিয়ে। কারণ আমি সরাসরি বলি যে আমি আওয়ামী লীগের দালাল, আমি দালাল, এটা আমি বলতে গর্ববোধ করি। সুতরাং আপনারা জাস্ট মনে রাখেন, আপনাদের কারোর সাথে আমার কোনো অ্যালার্জি নাই। আপনারা কে নেতা হবেন, কে মন্ত্রী হবেন, কে এমপি হবেন, সেটা আপনাদের বিষয়। আমি কারো বাড়া ভাতে ছাই দিতে যাব না। আমি যাই আপনাদের কোনো জায়গায় যাই বলবো না যে আমার এইটা দাও, নো। যদি এটা দেখেন, সেদিন আমার জুতা দিয়া, ওই আমার ছবিতে জুতা দিয়া দিয়া বাংলাদেশে দিয়েন, দরকার পয়সাটাও আমি দিব। তো যাক, সেসব কথা। এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে ওয়ার্কিং কমিটি মিটিং আসলে কি হয়েছিল। আপনারা অনেকে হয়তো অনেক নেতাদের সাথে কথা বলেন, তাদের কাছ থেকে জানতে পারবেন। আপনারা, নেত্রী সরাসরি বলেছে যে যারা আছেন আমার তৃণমূলের কর্মী বাহিনী, নেত্রী তৃণমূলের কথা বলেছে, তৃণমূলের কর্মী বাহিনী প্রচন্ড অসুবিধায় আছে। অনেকের খাওয়ার নাই, দাওয়ার নাই, মামলা চালানোর পয়সা নাই, জায়গা জমি বিক্রি করে তারা জামিনের দিচ্ছে। এখন এই সমস্ত নেতারা তাদেরকে বলেছেন যে আপনারা কর্মীকে সহযোগিতা করেন। এবং সরাসরি আরেকটা কথা বলেছি কি জানেন, একটা মজার কথা বলি। নেত্রী বলেছেন বাংলাদেশের কোথায় কে কি করছে সেটার ছবি না, শুধু ভিডিও সহ আছে ওনার কাছে। আবার কোন কোন কর্মী, আমাদের কোন কোন ভাইরা এখনো ওই যে ভাইগিরিতে ব্যস্ত, মানে সহমত ভাই, যে এইভাবে বলেছেন উনি, যে কে কে 2-3 জন নিয়ে চাট করে কোথাও যায় কিছু ওপেন করে দিলাম, কোথাও যায় ওই যে 2 জন নিয়ে 5 প্যাকেট বিরিয়ানি বানাইয়া দিয়ে বললাম যে অমুক নেতার নির্দেশে এই বিরিয়ানি দিছি, ওইটাও লিস্ট করা নাকি আছে। এই লিস্ট ওই নেতারা যেমন সাফার হবে, সেই কর্মী ভাইদেরকে বলছি সাফার হবে। আমি বারবার আপনাদের একটা কথা বলছিলাম যে আমরা এখন কোনো ভাইয়ের পক্ষে না যাই, আমরা শুধু বলি যে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা এই কাজটুকু করছি। ফেসবুকে দেন, কোনো সমস্যা নাই, টুইটারে দেন, হোয়াটসঅ্যাপে দেন, যাহার নাম ইচ্ছা দেন, খালি কোনো ভাইয়ের নাম দিয়েন না যে অমুক ভাইয়ের নির্দেশনায়, অমুক ভাইয়ের সহযোগিতায়। না, আপনার সেই ভাই কালকে থাকবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। আপনার সেই ভাইয়ের অবস্থান কি হবে সেটা চিন্তা করেন। সুতরাং এখনো ভাইগিরি ভুইলা আমার ভাই তৃণমূল কর্মী যারা আছেন, তারা আপনারা নিজেদের নেত্রীর নির্দেশনায়, অমুক ভাইয়ের সহযোগিতা দরকার নাই, কোন ভাই কি সহযোগিতা করতেছে, কোন ভাই কি করতেছে, সব নেত্রীর কাছে আছে, পাই টু পাই। আমরা কে কি করছি সব আছে, কে কি কথা বলছি এইটাও জানে নেত্রী। ওয়ার্কিং কমিটির মিটিংতে সবগুলো নেতাকে ধরে ধরে বলছে যে আপনারা যা করতেছেন বা করতে চাইতেছেন এগুলো বাদ দিয়ে আগে তৃণমূল গুছানোর কথা বলা হয়েছে। এখন তৃণমূল গুছাইতে হলে কি করতে হবে, আপনাদেরকে দেশে ফিরে যেয়ে ওদেরকে ফেস করে তৃণমূল গুছান। আর যদি তৃণমূল গুছাইতে না পারেন, আল্লাহর রাস্তায় আপনারা রাস্তা মাপেন। নেত্রী সরাসরি এটা ছিল যে তৃণমূলের সহযোগিতা করেন। নেত্রী আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই রোজার মাসে প্রচুর গরিব দুঃখী কষ্ট করছে,
তাদেরকে সহযোগিতা করার জন্য নেতাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছে। যেসব তৃণমূল কর্মীরা জেলে আছে তাদের জামিন করানোর ব্যবস্থা করানোর জন্য বলা হয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি এগুলো কি বলতে, হ্যাঁ ভাই, আপনারা যাদের নেতাদের সাথে কথা বলেন তাদেরকে সোজা জিজ্ঞেস করেন। তারা যদি অস্বীকার করে, তারা যদি এড়িয়ে যেতে চায়, তাদের বললেন আমার সাথে আসতে আমি টকশোর আয়োজন করব, সেদিন আমি বলবো আপনারা উপস্থিত থাকবেন, তাদের কাছে জবাব চাইব। নেত্রীর সোজা নির্দেশনা যে সর্বপ্রথম তৃণমূল গুছান, দল গুছান, নেতাগিরি পরে করেন, গ্রুপিং ভুইলা যান, আগে দল গোছান। দল যদি না গুছাইতে পারেন কিছুই হবে না, দল গুছাইতে হবে। এবং দল গোছানোর জন্যই নেত্রীর সরাসরি নির্দেশনা। এবং নেত্রীর আরেক নির্দেশনা, যেটা সর্বপ্রথম নির্দেশ, সেটা হচ্ছে যে নির্বাচনী পরিবেশ তৈরি করেন, নির্বাচন আমরা করতে হবে, সেগুলোর ব্যাপারে যারা যারা নির্বাচন করবে সেটা প্ল্যান ওয়াইজ করেন। তবে হ্যাঁ, কে নির্বাচন করবেন আর কে করবেন না, আর কে বন্ধ ছিলেন, ঘুমাইয়াছিলেন, সেটা কিন্তু নেত্রী জানে। ওই যে এখন যদি কেউ আইসা বলেন, যেসব নেতারা যারা মনে করেছিলেন যে ঘুমাইছিলাম, ভালো ছিলাম, জেগে দেখি বেলা নাই, আপনাদের বেলা আসলেই নাই। আপনারা কে কি কর্মকাণ্ড করেছেন সেটা নেত্রী জানে। এবং নেত্রী এটাও বলেছে যে ওনার কাছে ফেসবুকও আছে, কোন নেতার ফেসবুক কবে বন্ধ, কোন নেতা কোন দিন কি এডিট করে কি দিয়েছে, এগুলো সব আছে, সব কিছু আছে। কোন মন্ত্রী কাকে বিচারপতি বানানোর চেষ্টা করেছিলেন, সেই বিচারপতি, সেই মহিলা এখন কোন দলের হয়ে কাজ করতে, সব নেত্রীর কাছে আছে, পাই টু পাই। অনেককেই দেখবেন ভোকাল, ভেরি ভোকাল, ওনারা কথা বলেন আওয়ামী লীগের জন্য। ওনাদের পেছনের অতীত, ওনারা এই গত 18 মাসের অতীত ওনারা জানেন, নেত্রীর কাছে আছে। 12 তারিখের ইলেকশনের পরে কারা কারা আপনারা হাই হাই খাই খাই করতেছেন, ওইটার লিস্টও নেত্রীদের কাছে আছে। 5ই আগস্টের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত কোন সমস্ত কর্মী, কোন সমস্ত নেতারা ভাইটাল ছিলেন, জনগণের সাথে সম্পৃক্ততা ছিলেন, মিছিল মিটিং করেছেন, সেটা লিস্টও নেত্রীর কাছে আছে। আবার কোন কোন কর্মী বাহিনী, আমার তৃণমূল কর্মী বাহিনীরা ভাই লীগের সেই ব্যানার ধরে মিছিল করেছেন, সেটাও আছে। মোট 4টা ফাইল করা আছে, যেগুলো নেত্রী গতকালের ওয়ার্কিং কমিটির দীর্ঘ 2.5 ঘন্টার মিটিংয়ে সবগুলো বলেছেন। এবং এটাই বাস্তব নেত্রীর কথা। দল গুছাতে হবে, কর্মী, আমাদের যেসব তৃণমূল ভাই বোন যারা এই মুহূর্তে আতঙ্কিত আছেন, ঘরবাড়ি ছাড়া জেল জুলুমে আছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য দুহাত প্রসারিত করেছেন। তিনি বলেছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা, তাদের জামিনের সর্বোচ্চ ব্যবস্থা করার কথা বলা হয়েছে, তাদের পরিবারকে দেখার জন্য, তাদের সাথে আলোচনা করার জন্য বলা হয়েছে। তৃণমূল কর্মীদেরকে, নেতাদেরকে বলা হয়েছে তৃণমূল কর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে, ওনারা সম্মুখে আসতে হবে। তবে দুর্ভাগ্য কি জানেন, আমি চেষ্টা করছিলাম, চেষ্টা আরও করে যাব, যে নেতাদেরকে এনে তৃণমূলের কথা বলানোর জন্য আমরা কেউ চেহারা দেখাইনি। কেন দেখাইনি, কি হয়েছে, সেটা আসলে তৃণমূল কর্মী ভাই আপনারাই জানেন। তবে আমরা জিজ্ঞেস করা উচিত ছিল, সে চান্স আমি করেছিলাম, আমি চেষ্টা করবো, কালকে থেকে আবার শুরু করব সেটা। কিন্তু সেটা কতটুকু সফল হবে জানি না, কিন্তু আমার চেষ্টা আছে, আমি করে যাব। সুতরাং এইটাই হচ্ছে যে নেত্রীর মূল কথা। ফেসে যাচ্ছেন ইউনূস ও উপদেষ্টারা, আসলে এটা ফেসে যাচ্ছেন না, তাদের শাস্তি হতে যাচ্ছে। ফেসে যাওয়া তো খারাপ জিনিস, অর্থাৎ আমি আপনার নামে মিথ্যা মামলা দিয়ে দিলাম, বা আমি আর রফিক ভুইয়া সাহেব মিলে আপনার জমি দখল করার জন্য একটা মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই দিলাম, বিষয়টা হলো ওটা হলো ফাঁসানো বলে। এটা তো ফেসে যাচ্ছে না, এটা তার যে অপকর্ম করেছেন, সে অপকর্মের অপরাধে তিনি শাস্তি পেতে যাচ্ছেন, শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন বলে আমি মনে করি, যদি বিএনপি এই মামলাগুলো নেয়। কারণ আদৌ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করতে দেবে কিনা এই ব্যাপারে আমাদের এখনো কিছু হলেও সংশয় রয়েছে। যদিও বলে দিয়েছে যে কেউ মব সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত যারা, তারা মামলা করতে পারবে। আমরা ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বয়ান আমরা শুনেছি। যদি তার কথা সত্য হয় সেটা ভালো দিক, আমরা জানি না সত্য হবে কিনা। এও আপনাকে আমি বলে রাখি, যদি সত্যি মামলা গ্রহণ করা হয় ইউনূসের বিরুদ্ধে, আদম ব্যাপারী ইউনূস, সংবিধান বিরোধী ইউনূস, এর বিরুদ্ধে একটা মামলা দেওয়ার পরেই দেখবেন কমপক্ষে 1000 মামলা হবে। আপনি লিখে রাখেন, যদি আগামীকাল একটা মামলা নেয়, অলরেডি আপনার চ্যানেলে এসে বলেছেন, প্রথম বলেছেন, সম্ভবত তার নাম মহসিন রশিদ, মুসলিম লীগের সভাপতি, তিনি বলেছেন মামলা করবেন। ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে,
যারা আপনার মতো কেউ এডিটর, আমার মতো কেউ আলোচক, তারাও আলোচনা করতেছে মামলা করার জন্য। ভুক্তভোগীরা তো রয়েছে। কম পক্ষে বাংলাদেশ এটা রেকর্ড হবে, এই ইউনূসের বিরুদ্ধে আপনি লিখে রাখেন, ইউনূসের বিরুদ্ধে সর্বনিম্ন মামলা হবে 1000 হবে 1000, কম পক্ষে হবে 1000, বেশিও হতে পারে এবং হবে যদি এই মামলাটা গ্রহণ করে। কারণ তার অপরাধ অসীম। তিনি সংবিধানের বিরোধিতা করেছেন, তিনি একজন হেড অফ দ্য স্টেটকে বন্দী করেছেন, তিনি তার কাজে বাধা দিয়েছেন। একজন রাষ্ট্রপতির কাজে বাধা দেওয়া এত রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এবং সাক্ষী খোদ প্রেসিডেন্ট। যেমন যে তিনি মারা গেছেন, তারপরে মামলা হয়েছে, তখন ওই আশেপাশে সাক্ষী আপনি দিয়েছেন তা না, প্রেসিডেন্ট জীবিত এবং প্রেসিডেন্ট পদে এই মুহূর্তে পদে আসেন, তার সাক্ষী আপনি কোন আইনে, আমি কালকে এবং কালকে তোর সময় পাইনি, আজকে কয়েকজন আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তার ফাঁসি অবধারিত যদি মামলা গ্রহণ করে। ক্ষমতাই নাই তাকে রক্ষা করার। কারণ শুধু সংবিধান না, আরো যা যা করেছেন, শেখ হাসিনাকে যদি আপনি ক্ষমতায় থাকাকালীন হেলিকপ্টার থেকে গুলি করলে বা পুলিশ গুলি করলে তাকে 1 নম্বর আসামি বানাইতে পারেন, ফাঁসি দিতে পারেন, তাহলে ইউনূসের কেন হবে না? তাহলে কেন ইউনূসের নয়? একই কাজ তো। যে কাজটা শেখ হাসিনার জন্য আরাম, ইউনূসের জন্য হারাম হবে কেন? শেখ হাসিনাকে যদি আপনি 450 মারার জন্য, 1400 মানুষ হত্যা করার জন্য আপনি যদি তার মামলা দিতে পারেন, ফাঁসি দিতে পারেন, তাহলে ইউনূসের বিরুদ্ধে কেন হবে না? তার মধ্যে আবার 450 কবর আজাব থেকে বা হুরিদের কাছ থেকে ফিরে আসছে শুনলাম। মানে এই প্রথম আমরা জানলাম যে জিন্দা শহীদ আছে। 1400 তালিকা দিয়েছে, তার মধ্যে 450+ ফিরে আসতেছে। হাসবো না কাঁদবো আমরা বুঝতে পারতেছি না। তাইলে এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে এদের হত্যা করার জন্য তো মামলা করা হয়েছে বিগত সরকারের লোকদের, একেবারে সরকারের প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মী সাংবাদিকদের, বুদ্ধিজীবীদের আপনি গ্রেপ্তার করে রেখেছেন গণমামলা দিয়ে, গণহারে মামলা দিয়ে। তো তাহলে ইউনূসের বিরুদ্ধে কেন হবে না? এই যে প্রায় 150+ মানুষকে জেলখানায় হত্যা করা হয়েছে, এর মধ্যে যদি একটা হত্যা জেল হত্যা হয়ে থাকে, একটা মাত্র একটা বললাম, তাহলে ইউনূসের ফাঁসি হবে না? যদি শেখ হাসিনার হয়ে থাকে, ইউনূসের কেন হবে না? যদি যে কারণে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, নওফেল সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা করছেন, ওই কারণে তো উপদেষ্টার বিরুদ্ধে মামলা হবে। শুধু ইউনূস ফাঁসবে না তো। আপনি যেটা বলেছেন আপনার ভাষাতেই বলি, আমি জানি আপনি এই ভাষাটা বোঝানোর জন্য বলেছেন, আমরা জানি আবিধানিক অর্থে এটা ভুল, কিন্তু ভাবার্থ হিসাবে এটা সঠিক, কোনো সন্দেহ নেই। শুধু ফাঁসবে না তো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস, জামাতের আমির, খোদ সেনা প্রধান ফেসে যাবে, পুলিশ প্রধান ফেসে যাবে, নিশ্চিত থাকেন আপনি, ফেসে যাবে তারা, একজন রক্ষা পাবে না। যারা উপদেষ্টা ছিল প্রত্যেকটা ব্যক্তির ফাঁসি হবে। কারণ সংবিধান লঙ্ঘনের দায়ে রাষ্ট্রদ্রোহতার অপরাধ হয়। যদি প্রমাণিত হয় কেউ সংবিধান লঙ্ঘন করেছে, সংবিধানকে বাতিল ঘোষণা করেছে, কাটছাট করেছে, আপনার ফাঁসি হবে অবধারিত। পাশাপাশি একটা দেশের প্রেসিডেন্টকে আপনি আপনাকে যদি আমি অপহরণ করি, আমার তো 16 বছর জেল, সর্বনিম্ন জেল হলো 6 বছরের। কোন মানুষ যদি কাউকে জিম্মি করে, অপহরণ করে, 16 বছরের জেল হবে। তাহলে একটা প্রেসিডেন্টকে আপনি অপহরণ করেছেন, এক হিসেবে জিম্মি করে ফেলেছেন, তাহলে আপনার কয় বছরের হবে? আর প্রেসিডেন্টকে তো একদম স্টেটের প্রধান, সে তো আমার মতো সাধারণ জনতা নয়, আমজনতা না। আপনার শিরোনামে যদি বলি, তিনি তো আমজনতা নন, তিনি দেশের প্রধান। আপনি তাকে জিম্মি করে ফেলেছেন, ফাঁসি হবে আপনার। কেউ ফিরে যাবে, কোনো আইনই নাই রক্ষা করার। এবং কোনো সাফাই চলবে না, কোনো সাফাই সাক্ষী চলবে না। কারণ প্রেসিডেন্ট ক্ষমতা থাকাকালীন, তার পদে থাকাকালীন বিবৃতি দিয়েছে, আপনি তাকে রক্ষা করতেই পারবেন না। বিএনপি মামলা হয়তো প্রথমে নিবে না, কিন্তু একটা পর্যায়ে নিবে, হয়তো তাকে চলে যেতে সহযোগিতা করবে, কিন্তু মামলা হবে, তার ফাঁসি হবে। তিনি যদি এই দেশে থাকেন, তার ফাঁসি হবে। যদি এই দেশ থেকে পালিয়ে যায়, তাহলে তার মরণোত্তর বিচার হবে। আপনি লিখে রাখেন, এটা আমি বারবার বলে আসতেছি। বাংলাদেশে আজ পর্যন্ত কিন্তু কারো মরণোত্তর বিচার হয় নাই। এই ইউনূসের যদি জেল না হয়, ফাঁসি না হয়, এই ইউনূসের একদিন বাংলাদেশে আদম ব্যাপার ইউনূস, এই মবের জনকের ইউনূস, সংবিধান বিরোধী ইউনূস, এর মরণোত্তর বিচার হবে। আপনি রক্ষাই করতে পারবেন না। তারপরে তিনি দেশের সম্পদ লুট করেছেন, তিনি গ্রামীণ ব্যাংকের শেয়ার 25 থেকে 10 এনেছেন। এই অধিকার তাকে কে দিল?
তিনি ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে 666 কোটি টাকা মওকুফ করিয়েছেন, তার মামলা তো উঠিয়েই নিয়েছেন। পাশাপাশি 29 সাল পর্যন্ত তার খাজনা ট্যাক্স দিতে হবে না। বাংলাদেশ তোর বাপের নাকি বাংলাদেশ ইউনূসের মায়ের ভাতারের? যেমন পৃথিবীর কোন আইন আছে নাকি আপনি 29 সাল পর্যন্ত ট্যাক্স দিবেন না? বাংলাদেশের বুদ্ধিজীবীরা কি মরে গেছে নাকি ঘুমিয়ে আছে বোঝা বড় মুশকিল। এটা কোনোদিন হয় পৃথিবীর কোন দেশে সরকারের ক্ষমতায় এসে সে কোনোদিন এই আইন পাশ করতে পারে যে তার আগামী 5 বছর তার ট্যাক্স দিতে হবে না? হাস্যকর, এটা তো কমন সেন্সের ব্যাপার। এটা একটা মূর্খ অশিক্ষিত 5-10 বছরের শিশুও জানে যে এটা ভুল, কিন্তু বাংলাদেশে এটা তিনি সরকারের ক্ষমতা থাকতে করিয়েছেন। আবার আমার ভাবির পোলারা দেখতেছি তারা বলতেছে যে অভিশংসন করে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করার কথা বলছে। এ আরেক গবেট। এই আমার ভাবির পোলারা নাকি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এরা নাকি ওর উপদেষ্টা হয়েছিল। এই গবেটরা জানেই না যে কোনো প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা যায় না, সুযোগই নাই। আর অভিশংসন কে করবে? সংসদে যে অভিশংসন করা হয়, ভাবির পোলারা তো এমপি 6টা, এই 6 জনের ভোটেই সে সংসদ, তার বিরুদ্ধে তারা ফাঁসি দেওয়া যাবে, জেল দেওয়া যাবে, তাকে গ্রেপ্তার করা যাবে। নিজেরাই তো দৌড়ে নিয়ে গেছে। আমার এক ভাবির পোলা মাসুদ নাকি, কি যে মাসুদের আর ভালো হইলো না, মাসুদ নাকি আর কপাল স্টিকার মেরে দিয়েছে পাবলিক। আমি বলেছিলাম যে এই বাংলাদেশে এই আমার ভাবির পোলারা যদি এমপিও হয়, এমনকি ইনক্লুডিং জামাতি, এরা যার যার সংসদীয় আসনে যেতে পারবে না, দৌড়ানি খাবে। এত তাড়াতাড়ি দৌড়ানি খাবে আমি জানতাম না, শুরু হয়ে গেছে। কিন্তু আপনি যে শিরোনামটা দিয়েছেন, ইউনূস এবং তার উপদেষ্টারা ফেঁসে যাচ্ছেন নয়, তারা আইনের মুখোমুখি হবেন এবং এটা হওয়া উচিত। আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর ইউনূস বিদায় হওয়ার পরে কিছু একটা অংশের মাথা যে খারাপ হবে আমি অনেকদিন ধরেই বলেছি এবং লাস্ট দুটো আলোচনাতেও আপনাদেরকে বলেছি। এবং ডক্টর ইউনূস বিদায়ের পর অনুকূল পরিবেশে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ একটু বলা শুরু করেছেন, একটু। এখনো কিন্তু ভেতরের গোমর পুরোটা ফাঁস হয়নি এবং কেবল বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আরো বলার এরকম মুখ শত আছে, এসব মুখগুলো চাপা ছিল ডক্টর ইউনূসের সেই দম বন্ধ করা দিনগুলোতে। সে মুখগুলো যখন কথা বলতে শুরু করেছে, আস্তে আস্তে বের হতে শুরু করেছে যে রাষ্ট্রপতির প্রধান ব্রেকিং নিউজটা কি, তিনি প্রথম বাড়িটা কোথায় দিয়েছেন। প্রথম বাড়িটা দিয়েছেন তাকে তিনবার সরিয়ে দিতে চেয়েছে। কে চেয়েছে? প্রথম 2 বার ডক্টর ইউনূসের ছত্র ছায়ায় তার লোকজন, তারপরে তার উপদেষ্টারা, ফাইনালি ডক্টর ইউনূস মানে অন্তর্বর্তীকালীন সরকার নিজে। কিন্তু শুধুমাত্র তারেক রহমান, বিএনপি, 3 বাহিনী এবং ভারত বা কূটনৈতিক সার্কেল, তারা রাষ্ট্রপতিকে সাহস দিয়েছে এবং রাষ্ট্রপতি তার নিজের ব্যক্তিত্বের কারণে সেই ঝড় সামলাতে পেরেছেন। কিন্তু ডক্টর ইউনূসকে যে সরিয়ে দিতে চেয়েছে, সেখানে জামাতের ভূমিকা কি ছিল, এনসিপির ভূমিকায় কি ছিল? আর সেই যে প্রথমবার তাকে সরানোর চেষ্টা করেছিল, তার বাড়ির সামনে যে মব করা হয়েছিল, সেই মবের সময় নাহিদ ইসলাম উপদেষ্টা, এনসিপির এখন আহ্বায়ক, তাদের ভূমিকা কি ছিল? আস্তে আস্তে থলের বিড়াল প্রকাশ হয়ে যাচ্ছে বলে কি জামাত এবং নাহিদ ইসলামদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে সত্য বের হয়ে আসতে তাদের মুখ লুকানোর জায়গা থাকবে না? জামাতের আমির এর মধ্যে স্টেটমেন্ট দিয়ে বসেছেন রাষ্ট্রপতির কথায়। দেখেন জামাতের আমিরের কোথায় লেগেছে যে যিনি এই স্টেটমেন্টটা দিলেন, যে রাষ্ট্রপতি আবল তাবল বকছেন, মানে স্টেটমেন্টের সারমর্ম তাই দাঁড়ায়। এখন নাহিদ ইসলাম আবার আগ বাড়িয়ে রাষ্ট্রপতি তিনি অভিশংসন চান। চিন্তা করেন, সংসদে প্রথম অধিবেশনে অভিশংসন চান। কেন রে বাবু? তোমার বিচার কে করবে? বিচারপতি তোমার বিচার করবে যেজন, সেই জীবনতা আজ জেগেছে। নাহিদ ইসলাম উপদেষ্টা থাকাকালীন সময়ে যত মব হয়েছে, যত অপকর্ম হয়েছে, যত দুর্নীতি হয়েছে, সেগুলো বিচার কে করবে? 2 দিন বাদে নাহিদ ইসলামদের গ্রেফতার, নাহিদ ইসলামদের অ্যারেস্ট, যেরকম ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গ্রেফতারের কথা বারবার উঠে আসছে, নাহিদ ইসলামের গ্রেফতারের কথা যখন উঠবে, যখন আওয়ামী লীগ পুরোদমে মাঠে আসবে, যখন তারা মিছিল মিটিং করবে যে এই জুলাই কুযোদ্ধাদের, জুলাইয়ের নাম বেচে জুলাইকে ধ্বংস করা এই সার্কেলটার বিচার যখন শুধু আওয়ামী লীগ না, যখন এই রাষ্ট্রপতি বা এই অবহেলিত গোষ্ঠী না, যখন সেই যাদের ইমোশনের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সেই 5 আগস্ট যারা নিজের রক্ত দেওয়ার জন্য নিজের ঘর থেকে বের হয়ে এসেছিল, সেই ইমোশনের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদেরকে যখন গ্রেফতারের কথা উঠবে, তখন এই নাহিদ ইসলামরা কোথায় মুখ লুকাবে? আজকে রাষ্ট্রপতি একটু মুখ খুলেছেন বলে নাহিদ ইসলামরা প্রলাপ বকা শুরু করেছে।
রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের। তোমাকে গ্রেফতারের দাবি কে জানাবে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছে নাগরিক জাতীয় পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, যেদিন রাষ্ট্রপতিকে সাথে নিয়ে আমাদের রাষ্ট্রের নতুন রাষ্ট্রনায়ক বা নতুন যিনি কান্ডারি দেশের বিএনপির চেয়ারপারসন তারেক রহমান হাতে হাত ধরে হ্যান্ডশেক করে, ডাবল হ্যান্ডশেক বলতে পারেন, রাষ্ট্রপতি ডাবল হ্যান্ডশেক করেছে, সেই দিন নাহিদ ইসলাম বলছে তাকে অভিশংসন করতে হবে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বুধবার বিকেলে রাজধানীর বনানীর সাময়িক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি প্রথম সংসদ অধিবেশনে প্রথম কাজটি হবে ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি অভিশংসনের জন্য পদক্ষেপ নেয়া। মানে তাদের শাসনামলে তারা ব্যর্থ হয়েছে 3 বার চেষ্টা করে, এখন বিএনপি দিয়ে তারা এই কাজ করাবে, যে বিএনপি রাষ্ট্রপতিকে শেল্টার দিয়ে বাঁচিয়ে রেখেছে। জাতীয় সংসদে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে এই কাজটি করবে, কারণ ফেসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে। আমরা মনে করছি জাতীয় ঐক্যের জায়গা থেকে এখানে কোনো বিভেদ থাকবে না, এটা সরকারি দল বিরোধী দল একত্রে উদ্যোগ নেবে। স্বপ্ন দেখছে, আমরা বিশ্বস্ত সূত্রেও জানি যে জামাত এই ছকটা এখন আবার আঁকছে এবং জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তারা রাষ্ট্রপতিকে এই ফাইনাল কামড়টা দিতে চায়, লাস্ট কামড়টা, যেটা তারা বারবার ব্যর্থ হয়েছে ইউনূসের কাঁধে বা ইউনূস সহ চেষ্টা করে। অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে আসতে না পারায় রাষ্ট্রপতি বহাল ছিলেন বলে জানান নাহিদ ইসলাম। এখন ঐক্যমত্যে চলে এসছে, এটা কি আমাদের মানতে হবে? তিনি বলেন, সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারেনি দেখে রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি, না হলে অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল। এই যে ওই যে আবার বলে জনগণ, আমি গুনছিলাম তো যখন মপ করতে গেছে বঙ্গভবনের সামনে যে কয়জন জনতার কয়জন ছাত্র, গুনে দেখছিলাম, আপনাদেরকে গুনতে বলছিলাম সেই দিন। সেই সময় রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক শূন্যতা, অনেক কিছুর কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে, আমরা মনে করি যে রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার, আমরা সবাই সেই সময়ের অপেক্ষায় আছি। জুলাই আন্দোলনের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ করেন এনসিপি প্রধান। তিনি বলেন, জুলাই গণহত্যা সহ সে সময় যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল, সে সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। কি দায়িত্ব পালন করতেন? আপনাদের পক্ষ হয়ে তিনি পদত্যাগ করে চলে যেতেন, আর আপনারা টাকডুম বলে একটা বিপ্লবী সরকার দিয়ে যে নাভিশ্বাস অবস্থা করে রেখেছিলেন এই দেশটাকে 18 মাস, আরো 18 বছর সেই নাভিশ্বাস পরিস্থিতি করে রাখতেন। আপনার কথা শুনে হাসতেছি। অর্থাৎ দেশটা যে কিভাবে চলতেছে, যে একটা প্রতিষ্ঠানের কর্ণধার বলতেছে আমি কিছুই জানি না, শুনেছি চলে গেলাম, মানে অনেকটা চড়ুইবাতি খেলার মতো, মন চাইলেও খেললাম, না হলেও ভেঙে দিলাম। ওই যে ছোটবেলা আমরা খেলতাম বাংলাদেশ ব্যাংক, জি, তাও বাংলাদেশ ব্যাংকের মতো, যেটা বাংলাদেশের মেরুদণ্ড, সেই ব্যাংক নিয়ে ব্যাংকের গভর্নর এই কথা বলে। মানে দেশটা যে আসলে শুরুতেও বলেছিলাম যে দেশটা হলো একটা গণিমতের মালে পরিণত হয়ে গেছে, এখনো দেখি গণিমতের মাল হিসেবেই আছে। তাই যদি না হতো তাহলে এটা কিভাবে বলে তারা? যদি তাই না হতো, আপনি বলেন যে এটা কি করে সম্ভব এটা বলা যে আপনার তিনি বলতেছেন যে আমি কিছুই জানি না কিন্তু চলে যেতে হচ্ছে। তাহলে কিছুই জানেন না, তিনি চলে যান কেন? যে কিছু জানবে না তার তো চলে যাওয়ার কথা না। চলে যাওয়ার কথা, আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, কোন বলে আপনি চলে যাচ্ছেন, কার কথায় চলে যাচ্ছেন? মানে একটা বুঝিয়ে যাবেন, চলে যাবেন, নতুন মানে একটা নিয়ম হলো যে আপনি যদি একটা মানে একটা ছোট্ট টি স্টল চালায় কেউ, ছোট্ট একটা মুদি দোকান চালায় বা ছোট্ট একটা পানের দোকান চালায়, তারপর কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়া যায় যে আমার এতগুলো পান আছে, জর্দা আছে, আমার স্টকে এতগুলো এত বস্তা চাল ডাল নুন তেল আছে, বোঝায় যায়। বা একটা টি স্টলে গেলেও বলে যে অমুক দোকানে এত বাকি আছে, তমুকের কাছে এত পাবো, অমুকের কাছ থেকে এত অ্যাডভান্স নেওয়া আছে, বা এতগুলা কাপ ভেঙে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাকে আমরা যে সমস্ত বাক্য প্রয়োগ করতে দেখলাম, বিশ্বাস করেন না, আমার এগুলো মানে অনেক সময় শিরোনাম পরে বিশ্বাস করতে পারি না যে এই সমস্ত ভাষা রাজনীতিতে, অর্থনীতিতে একটা দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষ বলতে পারে। যেমন আপনি শুনেছেন যে
যোগাযোগ মন্ত্রী যে কথাটা বলেছে, রবিউল ইসলাম নাকি কি যেন তার নাম, তিনি যেভাবে চাঁদাকে বৈধতা দিয়েছেন, এগুলো বিশ্বাস করা যায় যে দায়িত্বপ্রাপ্ত একটা লোক বলে? আর আপনি যেটা সুন্দর একটা কথা বলেছেন যে আমার ভাবির পোলারা অনেক কিছুই দাবি দাওয়া করেছে, তাদের অনেক বায়না আছে, তাদের বায়না আপনার তাদের জুলাই সনদ নাকি কি যেন ফনদ সনদ নাম দিছে, সেগুলো বাস্তবায়ন করা। এখন তারাই লুকিয়ে বেড়াচ্ছে। শুধু তারাই না, আমার ভাবির পোলা, তার যে খালু খালা, তাদের ফরিদ আক্তাররা তো খুঁজে পাইতেছি না। রেজওয়ানা সাহেব কোথায়? রেজওয়ানা সাহেব এখন কোথায় আমরা জানি না। তো এই যে যে দেশে এই ঘটনাগুলো যে পরপর ঘটতেছে, এগুলো হাস্যকর।